আমি একটা বরবাদে ডাবিং করে পয়সা পাইলাম না, তাহলে আরও কত মানুষ আছে। এরকম কোনো কিছু করিনি যে আমি একটা খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে আসবো। এখন পর্যন্ত আমি পারিশ্রমিকটা পাইনি, তা আমি আসলে কোনো ভাইরাল হওয়ার ম্যাটেরিয়াল না। আবার আমাকে এমনও অনেক ডিরেক্টর ফোন করে বলছে তোমাকে তো এরপরে লোকে কাজে নিতে ভয় পাবে। আমি আমার কোনো জায়গায় পারিশ্রমিক কোনোদিনও ছাড় দিয়ে যাব না। আমার কামাই করাটা খুব বেশি দরকার। পারিশ্রমিক না পাওয়ার নিশ্চয়ই শুধু আমার না, আমি যদি পারিশ্রমিক বিষয়টা ওভারঅল বলি, নিশ্চয়ই অনেকগুলো কারণই হয়তো বা বহুকাল ধরে চর্চা হয়ে আসতেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা প্র্যাকটিস, সরি টু সে, এটা একটা প্র্যাকটিস। আর আমারটার যদি আমি স্পেসিফিক বিষয়টা প্র্যাকটিস, ক্যারেক্টার আর্টিস্ট যারা আছেন তাদেরকে পারিশ্রমিক না দেওয়াটাই প্র্যাকটিস। কোনো না কোনো কারণে শিল্পীদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো এড়ায় যাওয়া। এখন আমাকে যদি আপনার বলা হয় যে আপনি এটা কেন বলছেন, তাহলে হতে পারে যে আমি হয়তো অনেক বেশি কাজ করিনি, তবে কিছু কাজ তো আমি করছি। তো অনেক ভালো অভিজ্ঞতা আমার আছে, কিন্তু কিছু খারাপ অভিজ্ঞতাও তো আমার আছে। তো এই খারাপ অভিজ্ঞতাটার ভাগিদার কখনোই আমার হবার কথা ছিল না, কারণ আমার জায়গা থেকে আমি এরকম কোনো কিছু করিনি যে আমি একটা খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে আসবো। কারণ দেখেন ভাই, সকাল থেকে রাত পর্যন্ত বা আমাদের মতন জায়গা থেকে একটা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করা একটা সময় পর কিন্তু বাবা মারা চায় যে তার একটা ক্যারিয়ার দাঁড়াক, রাইট? আমি কিন্তু খুবই আর্লি এজে কাজ করতে আসিনি যে আমার বয়স অনেক ইয়াং, আমি স্টুডেন্ট, এরকম না। এবং আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমি একজন, আলহামদুলিল্লাহ, আমি একজন সিঙ্গেল মাদার। তো আমি আমার বাচ্চাটাকে একদম ছোট থেকে, এখন আমার বাচ্চা ও লেভেল দিবে, এই পর্যন্ত আমি একা হাতে বাচ্চাটাকে বড় করলাম। তো তাহলে তো আমার জন্য কাজের জায়গাটা আরও বেশি স্পেসিফিক, মানে আমার কামাই করাটা খুব বেশি দরকার। তো সেই জায়গা থেকেও যখন আমি এটাকেও কোনো রকম ম্যানেজ করে এখানে কাজ করতে আসলাম, তো আমি তো আমার কাজটা এফোর্ট দিয়ে করছি। কিছু কিছু জায়গায় যে যখন নানান রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো জানেন ভাইয়া, এত ছোট ছোট বিষয় আমার কাছে মনে হয় আমরা যদি একটু করে নজর দিই এটাতে, এই যে একটা শুটিং করতে আমরা কত কিছুতে নজর দিই না, এটাতে যদি আমরা মানে 5% নজর দিই, এই জিনিসটা রিকভার করা পসিবল। কারণ এটা আহামরি কিছু না। আর শিল্পীদের কিন্তু ডিল করাটাও খুব যে টাফ বা তারা ডিল হয় না, এরকমটা না আমার কাছে মনে হয়। তো আমার কাছে কেন মনে হয়েছে পারিশ্রমিক প্র্যাকটিসটা, আমি বললাম আমি আমার ক্যারিয়ারে 9-10 বছর হয়ে গেল, এর মধ্যে আমি রিসেন্ট সময় একটা দেখলাম যে ডলি জহুর আন্টিরও একটা 34 লাখ টাকা পারিশ্রমিক এরিয়ে আসছে। আমাদের সময় তো নাহলে অনেক আর্টিস্ট, আমরা অনেক মাধ্যমে কাজ করতেছি, রাইট? বিভিন্ন রকম চ্যানেল, এখন ইউটিউব, ওটিটি, সিনেমারও তো দুইটা ভাগ হয়ে গেছিলো মাঝে, এফডিসি সিনেমা নাকি আপনি একটু আর্ট ফিল্ম ঘরানারই ছবি করেন। তো এতগুলো মাধ্যমে তাহলে তো আর্টিস্টের সংখ্যাও বেশি, কিন্তু ডলি আন্টিরা যে সময় কাজ করছে সেই সময় তো এত মাধ্যম ছিল না। তো তাহলে সেই সময়ও যদি তার পারিশ্রমিক বাকি থাকে, ডলি আন্টির সময় মানুষ কয়টা টিকে আছে, কয়জন মানুষকে মানুষ চিনে, কয়জন আসলে এটাকে প্রফেশন বানায়, এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, রাইট? তো তাহলে তাদের সময়ও যদি এটা বাকি থাকে, বা আমরা তো বিভিন্ন জায়গায় গেলে এটা শুনি, তো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা খামখেয়ালিপনা বা গাফিলতিও বলতে পারেন, যে আচ্ছা হয়ে যাবে, হচ্ছে, হবে, বা এরকম বলবে না। শিল্পীরা তো নানান রকম সময়ে আসলে নানান রকম সংকোচের মধ্যে দিয়ে যেতে হয়। আমি যদি সমসাময়িক সময়ে আমার সাথে যে ইস্যুটা হলো, এটা কিন্তু আমি কোনো জার্নালিস্টকে গিয়ে বলিনি, কারণ আমি আবারও এটা বলছি, আমি সব জায়গাতেই বলি, বরবাদের যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই, আমি তার সাথে আগে কাজ করছি, আমাদের দুইজনের খুবই সুসম্পর্ক, এরপরে আমাদের দেখাও হয়েছে। সো এমন কোনো কিছু না যে তার সাথে আমার কোনো অভিযোগ আছে, তার আমার কোনো খারাপ আছে, বা সে আমাকে কোনো রকম মিসট্রিট করছে দেখে আমি এটা বলবো, একদমই না। তার সাথে কিন্তু আমার অভিজ্ঞতাটা অনেক ভালো বিধায় যখন আমাকে এডির নামে একজন ফোন করে বলে যে মেহেদী ভাই আপনাকে এই ডাবিংটা করে দিতে বলছে, আমি কিন্তু কোনো কিছু না চিন্তা করেই ডাবিংটা করতে চাই। হ্যাঁ, একটা পারিশ্রমিক তো আমি ধরবই খুব স্বাভাবিকভাবে, এটা তো না ধরার কোনো কিছু নাই, বা ধরবো মানে আমি বলতে চাচ্ছি কি, আমি জানতে চাইবো যে এই তোমরা যে ডাবিং করাচ্ছ এটা তো বিগ বাজেটের ছবি, পেমেন্টটা কে দিবে, তাহলে কি আমি তোমার সাথে কথা বলবো না কি হৃদয় ভাইকে ফোন দিব? এটা তো নর্মালি আমরা যেভাবে ডিলগুলো করি। তখন ও বলছে যে না, ও এটা করবে। তো এই জায়গা থেকেও যে যেমন দেখেন হঠাৎ করে একটা এরকম, আমি আমার অভিযোগের জায়গাটা যদি থাকে, আমি একটা আড্ডার ছলে বলছিলাম যে এখন এত বড় বড় প্রোডাকশন হচ্ছে, এত বড় বড় কাজ হচ্ছে, এই 3-4 দিন আগে, এই নিউজটা হওয়ার 2 দিন আগে। তো এই প্রোডাকশন কোম্পানিগুলো আর একটু সচেতন হইলেই তো হয়, এত এত আর্টিস্ট কাজ করতেছে, এত মাধ্যমে কাজ করতেছে। রিসেন্ট আমি শুনতেছি স্যান্ড নিয়েও অনেক কাজ হচ্ছে। তো এই শিল্পীগুলো তো দীর্ঘদিন ধরে তাদের একটা পরিশ্রম করে আজকে এসে এই জায়গাটা অ্যাচিভ করে, রাইট? তো শিল্পীদেরকে যদি মূল্যায়ন করা হয়, তখন শিল্পীরা কিন্তু বেশি এক্সট্রা কারিকুলাম যা পারে তার বেশিও কিন্তু আরও এক্সট্রা কারিকুলাম এর দিকে শিখতে তারা আগ্রহী হবে। তো তখন হচ্ছে কেন এরকম আছে, আমি গুলশানের
বসে কফি খাইতেছি, আমি থাকি এখানে, এই জায়গায় আমি কাজ করি, কম বেশি ইন্ডাস্ট্রি সবাই আমাকে চিনে, আমি একটা বরবাদে ডাবিং করে পয়সা পাইলাম না, তাহলে আরও কত মানুষ আছে? তাহলে নিশ্চয়ই এরকম বরবাদেরকে মেনশন করে আমি বলছি না, এরকম ইন্ডাস্ট্রিতে কত মানুষ আছে যে কত প্রজেক্ট করে এরকম হবে না, বিষয়টা আসলে খুবই দুঃখজনক, তাই না? এই কথার ছলেই কিন্তু জিনিসটা পরে নিউজ হয়ে গেছে। তারপরে এমনও ফোন আসছে ভাইয়া আমার, আমি কিন্তু হৃদয় ভাইকে প্রথম দিন যখন থেকে আমার সাথে কথা হয়েছে এই বিষয় নিয়ে, আমি তখনই বলছি যে আমি বিষয়টা নিয়ে খুবই লজ্জিত এবং বিষয়টা নিয়ে আমি খুবই বিব্রত, কারণ আমি কিন্তু কাউকে হেয় করার জন্য, ছোট করার জন্য এটা বলিনি, কারণ সে জীবনে একটা প্রথম ছবি বানাইছে এবং এটা সাকসেসফুল, এটা তো সবাই দেখছে, এটা একটা হিট সিনেমা, ব্যবসা সফল সিনেমা, বাংলাদেশের এই সিনেমার খারাপ সময় আমি কেন একজন ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে এটার পিছনে মানে একটা রটাতে যাব? তবে হ্যাঁ, টুডে আর টুমারো হৃদয় ভাইয়ের সাথে আমার দেখা হলে আমি এটা অবশ্যই বলতাম, আমি ভাইয়া জানো তোমার এটা আমি কিন্তু করে দিয়ে আসছিলাম, ওনারা আমার সাথে এরকম করছে, আমার পেমেন্টটা আমাকে করেনি, এটা আমি কোনোদিন না কোনোদিন বলতাম, কিন্তু এটা যে এইভাবে আসবে এটা আমার ধারণাতে ছিল না। পেমেন্ট ইস্যুতে আসলে ফলটা কার ছিল, হৃদয় ভাইয়ের নাকি অন্য কারো? না, হৃদয় ভাইয়ের সাথে তো আমার পেমেন্ট নিয়ে কোনো কথা হয় নাই। এখন হৃদয় ভাইদের যেটা আমি শুনলাম যে ওনারা নাকি পেমেন্ট কোনো কিছু সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে তারা জড়িত ছিল না, এটা হতে পারে, কিন্তু একটা বিগ বাজেটের ছবিতে কিন্তু ডিরেক্টর সরাসরি ফাইন্যান্সিংয়ের সাথে কানেক্টিভিটি তার নাও থাকতে পারে, এটা আমি যেহেতু আমার টুকটাক পেছনে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে ইদানিং, সেই জায়গা থেকে আমি জানি এটা হতেই পারে। তো আমাকে যখন যে এডি ফোন করছে সে কিন্তু আমাকে বলছে যে আমি হৃদয় ভাইয়ের রেডি বলছি, আমাদের এখানে একটা ক্যারেক্টার আছে, এটার একটা ডাবিং করে দিতে হবে। তখন আমি বলছি কীরকম সময় লাগবে, কীরকম ছিল, ও যাই হোক, ওখানেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাকে কোনো ধারণাই ঠিকঠাক মতন ক্লিয়ার দেয়নি, কিন্তু যখন আমি এটা কাজ করতে যাবো, এটা বেশি হোক আর কম হোক, আমি তো কাজটা শেষ করেই বেরোবো, রাইট? তো এখানে আমার মনে হয় না যে হৃদয় ভাইও যদি ক্লিয়ার করছে, সেই বিষয়টা সম্পর্কে অবগত ছিল না, কিন্তু এত বড় একটা প্রজেক্ট করতে গেলে এই টিমকে, প্রত্যেকটা শিল্পীর বিষয়ে আমার বক্তব্য হচ্ছে আবারও এইটা, অবগত থাকতে হবে। এবং আমি যে ভয়েসটা দিছি, বিভিন্ন পত্রপত্রিকায় আসতেছে যে আমি ইধিকা পালের ভয়েস দিছি, আমি আসলে ইধিকা পালের ভয়েস দিইনি, আমি ওনার বোনের যে চরিত্রটা ছিল, ওনার 4টা সিন ছিল, ওটার দিছি, এবং ওইখানে আমার কোনো সিং সাউন্ড ছিল না, আমার ওখানে কোনো গাইড ট্র্যাক ছিল না, ওই এডি ছিলেন আর হাউসের একজন ছিলেন স্টুডিওর, তো তাদের মাঝখানে ব্যালেন্স করে আমাকে দিতে হয়েছে, আমি তো অত ভয়েস দেওয়াতে তো আমিও এক্সপার্টিস না, দিন শেষে তো আমি কষ্ট করে জিনিসটা দিয়ে আসছি, আমার ভয়েসটা তো কাজে লাগছে কোনো না কোনোভাবে। এই ধরনের জিনিসগুলো মিস হয়ে যায় কিভাবে? তাহলে এখানে অবশ্যই গাফিলতি থাকে। তো আমি বলছি না যে গাফিলতি হৃদয় ভাইয়ের ছিল, হয়তো বা প্রডিউসারের সাথেও আমার কথা হয়েছে, হৃদয় ভাইয়ের সাথে দিয়ে আমার কনফারেন্স করছেন আপু, ওনারা কেউই এই বিষয়টা সম্পর্কে অবগত না, ওনারাও নিশ্চয়ই ছবি রিলিজের 5-6 মাস পরে এসে এটাতে তো অবশ্যই বিব্রত, কিন্তু তাহলে আমি কতখানি বিব্রত হলাম? যারা ভাইরাল হয় আই রেসপেক্ট দেম, কিন্তু আমি তো আসলে ভাইরাল এখনও হতে পারি নাই, বা আমি ভাইরাল হওয়ার চেষ্টাও করি না, বা কিছু কিছু মানুষের তো একটা ন্যাক থাকে ভাইয়া, আমি আসলে কোনো ভাইরাল হওয়ার ম্যাটেরিয়াল না, আমার মনে কিন্তু এরকম কোনো ক্ষুদ্র ইচ্ছা, এইরকম ক্ষুদ্র ইচ্ছার জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে কোনো রকম কোনো কাজ করি না, আমি কাজটা একদম মন থেকে ভালোবেসে ওন করে আমার প্যাশন থেকে আমি কাজটা করি। একটা ছোট টাকার জন্য একজন ডিরেক্টরকে হয়তো বা এরকম একটা ব্লেম দিয়ে ফেললো, এটা বলতে পারে, কিন্তু অনেকে আবার আমাকে এমনও অনেক ডিরেক্টর ফোন করে বলছে তোমাকে তো এরপরে লোকে কাজে নিতে ভয় পাবে। দেখেন ভাইয়া, আমি যদি ঠিক কথা বলার পরে ডিরেক্টররা আমাকে নিয়ে কাজ করতে ভয় পায়, আমার এটা নিয়ে কোনো কিছু আসে যায় না, নাথিং, কারণ আমি তো ভয়ের মতন কোনো কিছু করতেছি না, আমি যা করছি আমি আমার ন্যায্য কথাটা বলছি। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে না, আপনারা যারা কাজ করবেন বা আপনারা আমাকে যারা ডাকবেন, আমাকে দিয়ে যারা কাজ করাবেন, আপনারা কাগজে কলমে কাজ করেন, সেটা 5 টাকার কাজ হতে পারে, সেটা 10 টাকার হোক, সেটা 50 টাকার হোক, আর যদি কোনো টাকাও না হয় তাহলে না হোক, সেটা কোনো সমস্যা না, সেটা তো আমি কথা বলেই যাবো, রাইট? কিন্তু কাজটা যেহেতু আমি কষ্ট করে করি, এবং আমি আমার এখানে বা আমি যেই কাজে জীবনে করি না কেন, আমি আমার কোনো জায়গার পারিশ্রমিক কোনোদিনও ছাড় দিয়ে যাব না, আজও না কালো না, এবং এটা কোনো কিছুর আশাতে আমি যাব না। যদি আমি বলি যে আমি নিব না, ইটস ফাইন, আমি নিব না। হয়তোবা হৃদয় ভাইয়ের এই বিষয়টা খুব বৃষ্টিভাবে আসলো, কিন্তু কোনোদিন না কোনোদিন তো হৃদয় ভাইয়ের সাথে আমার দেখা হতো, এটা আমি বলতাম, এবং এটা আমি আমি এটা অবগত করতাম। আলটিমেটলি কি আপনি আপনার পারিশ্রমিকটা পেয়েছেন? এখন পর্যন্ত আমি পারিশ্রমিকটা পাইনি, তারা ঢাকার বাইরে আছে, তারা ঢাকার বাইরে থেকে ফিরলে তারা আমার সাথে যোগাযোগ করে পারিশ্রমিকটা পে করবে।